প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে তার প্রথম ভাষণটি দিয়েছেন। কেউ বলতে পারেন একটু দেরি করেছেন, হতেও পারে, কিন্তু তিনি যে প্রেক্ষাপটে দায়িত্ব নিয়েছেন, যে পরিস্থিতি হয়েছে, তার দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা ধারণা করতে পারি যে তিনি অত্যন্ত টাফ টাইম পার করেছেন। সুতরাং জাতির উদ্দেশ্যে কিছু বলার চাইতে প্রাথমিকভাবে খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ করাই হয়তো জরুরি ছিল। যাই হোক, তিনি বলেছেন, এবং বহু বছর পর আমরা এমন একটা জাতির উদ্দেশ্যে ভাষণ শুনলাম যেটা আমাদের কাছে একেবারে ভিন্ন লেগেছে। এবং ভিন্ন মানে হচ্ছে আমরা আরেকজনের সাথে চাই বা না চাই আমাদের অবচেতনে তুলনা হয়ে যায়। সেটা হচ্ছে শেখ হাসিনার সাথে। গত 15 বছর ধরে বহুবার তার জাতির উদ্দেশ্যে ভাষণ শুনেছি। উনি কি কি বলেছেন, কি কি করেছেন, আমাদের একেবারে গেঁথে আছে মনের মধ্যে। তাই যখন ডক্টর ইউনূস কথা বলেন, তখন অনিবার্যভাবেই শেখ হাসিনাকে আমাদের মনে পড়ে। আমরা পছন্দ করি বা না করি, আমাদের ইতিহাসের অংশ তিনি। তিনি আমাদের যে কোনো রাষ্ট্রীয় আলোচনায় যে কোনো বিষয়ে বারবার ফিরে আসবেন একটা চরমভাবে ঘৃণিত নাম হিসেবে, কিন্তু উনি আসবেন। তিনি সেই যে জায়গায় স্ট্যান্ডার্ড নিয়ে গিয়েছিলেন সেই জায়গার সাথে তুলনা হবেই। এবং এই প্রসঙ্গে একটু অফ টপিক হলেও জানিয়ে রাখি, আমি অধীর আগ্রহে বসে আছি দেখার জন্য ডক্টর ইউনূসের প্রথম সাধারণ যে সাধারণ যে সাংবাদিক সম্মেলন হবে সেটা কেমন হবে। আমি ধারণা করি তিনি খুব বেশি দেরি করবেন না, এবং সেখানেও আমরা নিশ্চিত থাকতে পারি এক অনিবার্য বৈপরীত্য আমরা দেখব, যেখানে সত্যিকার অর্থে যিনি পাওয়ার হোল্ড করেন তাকে জবাবদিহিতার মুখোমুখি সাংবাদিকরা করছেন। যদি তারা তাদের গত 15 বছর, আমি সাংবাদিকদের কথা বলছি, আমি নিশ্চিত ডক্টর ইউনূস কোনো রকম কোনো প্রশ্ন ফেস করতে দ্বিধা করবেন না, কিন্তু সাংবাদিকরা যদি তাদের সেই 15 বছরের অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারেন, তাহলে আমরা একটা খুব স্পষ্ট, খুব সুন্দর একটা বৈপরীত্য আবারও দেখব। যাই হোক, মূল জায়গাটাতে আসি। এই প্রশ্নটা নিশ্চয়ই আমরা অনেকে করব, সেটা হচ্ছে কেমন ছিল ভাষণটা, কেমন ভাষণ উনি দিয়েছেন, মূলগত পার্থক্যের জায়গাগুলো কি কি। মানে আমাদেরকে যে কেউ, গতকালই যখন এই ভাষণটা দেয়া হয়েছে, আমরা ফেসবুকে খুব সরাসরি অনেকে লিখে ফেলেছে যে এই রকম ভাষণ আমরা শুনিনি, এবং কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলো আসলে আমাদের একটা বেঞ্চমার্ক তৈরি করছে। ভবিষ্যতে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আসবেন, যারা প্রধান দায়িত্ব পালন করবেন, তাদের কাছে এটা একটা বেঞ্চমার্ক তৈরি করেছে, এটা আমিও বিশ্বাস করি। প্রথম যে পার্থক্যটা মোটা দাগে চোখে পড়ে সেটা হচ্ছে টোন। আপনি কিভাবে কথা বলছেন, আপনি কি চাইছেন, আপনি যা চাইছেন সেটাকে বোঝাতে পারছেন কিনা, এবং আপনি সেটা কিভাবে কমিউনিকেট করার চেষ্টা করছেন। একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী, আর উনি এই মুহূর্তে প্রধান উপদেষ্টা যিনি একই রকম দায়িত্বে আছেন, তার আসলে মূল কাজ কি? একটা গণতান্ত্রিক ব্যবস্থাতেও একজন মানুষ যখন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে যান, তিনি আসলে সব মানুষের প্রধানমন্ত্রী হন। তিনি একটা বিশেষ শ্রেণী, গোষ্ঠী, জাতির না, উনি সবার প্রধানমন্ত্রী। প্রধান উপদেষ্টাও সবার প্রধান উপদেষ্টা, যেটা উনি প্রথমেই সালাম জানানোর সময় প্রত্যেকের কথা ধীরে 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 প্রত্যেকে উল্লেখ করে তাদেরকে সালাম জানিয়েছেন। একটা প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার কাজ হচ্ছে কোনো রাষ্ট্রে যদি কোনো বিভক্তিও থেকে থাকে তাকে একত্রে আনা, তাকে অ্যাকোমোডেট করা, সবাইকে একত্র করা। কিন্তু আমরা এর আগে দেখেছিলাম শেখ হাসিনা যখনই তার ভাষণ দিয়েছেন, তিনি কতগুলো শত্রু, মানে এটা লাগেই, আপনি যখন অবৈধভাবে ক্ষমতায় থাকতে চান ফর ম্যানুফ্যাকচারিং কনসেন্ট, মানুষের সম্মতি উৎপাদনের জন্য পারেন নাই, কিন্তু আপনি চেষ্টা করেছেন কতগুলো থ্রেট, কতগুলো গ্রুপকে আপনি ভিন্ন কিছু হিসেবে দেখিয়ে, তাদেরকে শত্রু হিসেবে দেখিয়ে, দেশের শত্রু হিসেবে প্রমাণিত করে তার বিরুদ্ধে আপনি আপনার যে অবৈধ ক্ষমতা আঁকড়ে থাকা সেটাকে জাস্টিফাই করতে চাইছেন। শুধুমাত্র তার ভাষণের মধ্যে তীব্র বিদ্বেষ থাকতো, ক্ষোভ থাকতো, ঘৃণা থাকতো, কিছুই দেখিনি। ডক্টর ইউনূস যৌক্তিকভাবেই যে রেজিমটা চলে গেছে সে কিভাবে দেশটাকে রেখে গেছে, কারণ আমরা তো একটা মারাত্মক রক্তাক্ত গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই মাফিয়া সরকারটাকে হটিয়েছি। তো কেন হটিয়েছি, কোন কোন ক্ষেত্রে, সেটা আমাদের আর্থিক খাত থেকে শুরু করে আমাদের মানবাধিকার, মত প্রকাশ, দুর্নীতি, সব জায়গায় কিভাবে ক্ষতি করেছে সেটার একটা একেবারে আমি বলবো একাডেমিক ধরনের বর্ণনা করেছেন। এর মধ্যে কোনো ক্ষুব্ধতা, কোনো ঘৃণা এরকম কিছু না। উনি তো শপথ নিয়েছেন অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে উনি কিছু করবেন না। আগের প্রধানমন্ত্রী যখন ছিলেন, তিনি যখন কথা বলতেন আমাদের ক্রমাগত মনে হতো, এবং উনি নিজের মুখে উদ্ভট লাগে আমাদের কাছে, একটা মানুষের লিস্ট কমন সেন্স নয়। উনি বলছেন আমি বিরক্ত হয়ে কোটা বাতিল করে দিয়েছিলাম, যেটা তার শপথ ভঙ্গ হয়। কিন্তু
শি ওয়াজ দ্য স্টেট অ্যাট দ্যাট মোমেন্ট। উনি বলতেই পারেন, তাতে কারো কিছু আসে যায় না। কিন্তু ডক্টর ইউনূসের ক্ষেত্রে আমরা দেখলাম যখন উনি বিরোধীদের সম্পর্কেও, আওয়ামী লীগ সম্পর্কেও কথা বলছেন, তিনি খুব স্বাভাবিকভাবে এই রাষ্ট্রের দায়িত্ব যখন নিয়েছেন, কাজ যখন করতে চেয়েছেন, প্রত্যেকটা ক্ষেত্রে বিচার এবং সুশাসন নিশ্চিত করা তার দায়িত্ব। আগে যা যা খারাপ জিনিস হয়েছিল সেগুলো রোধ করা দায়িত্ব, তার সাথে দায়ী যারা আছে তাদেরকে শাস্তির আওতায় আনা তার দায়িত্ব, সব কিছু তার দায়িত্ব। উনি সেটা করবেনও, কিন্তু এটা করবেন ন্যায় বিচার নিশ্চিত করার স্বার্থে, কারো প্রতি ক্ষোভ, ঘৃণা, বিরক্তির বহিঃপ্রকাশ বা প্রতিশোধ পরায়ণতার বহিঃপ্রকাশ হিসাবে না। আমিও একটা জিনিস ব্যক্তিগতভাবে মনে করি, এই দেশটাকে, দেশের স্ট্রাকচারটা পুরোপুরি ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ যে জায়গায় নিয়ে গেছে, আওয়ামী লীগ দুর্নীতি দুঃশাসনকে যে জায়গায় নিয়ে গেছে, এই সব কিছু যদি আমরা বিচার না করি, তাহলে আমাদের সোসাইটিতে ন্যায় বিচারের কনসেপ্টই আর এক্সিস্ট করবে না। সে কারণেই এটার বিচার হতে হবে। কোনো রকম কোনো প্রতিহিংসা বা সব কিছু সরিয়েই রাখি। আমরা ভবিষ্যতে যদি এগুলো না হয়, ভবিষ্যতে বলবো এই সব কাজ করার পরও এই মানুষগুলোর বিচার হয়নি, তারা একটা স্টেটে আসলে কোনো বিচার ব্যবস্থা, বিচার কাজ করে না। সো এগুলো এনেছেন, এগুলো এনে কি কি পদক্ষেপ নেবেন সেগুলো বলেছেন, ফাইন। এর মধ্যে আলোচনায় আমরা অনেকে অপেক্ষা করছিলাম, বিশেষ করে নির্বাচন নিয়ে রোড ম্যাপ, তার ক্ষমতায় থাকার সময় কতদিন হবে। আমি এটাই হয়তো সবচেয়ে বেশি আলোচনার জায়গা ছিল, কিন্তু আমি এটাকে খুব বেশি ফোকাস করতে চাই না। যারা বিরোধী রাজনীতির দল আছেন, বিশেষ করে বিএনপি, যারা একটা জেনুইন নির্বাচন হলে অনিবার্যভাবে ব্রুট মেজরিটি নিয়ে ক্ষমতায় যাবেন, তাদের মধ্যে হয়তো এক ধরনের প্রত্যাশা ছিল। আমি দেখেছি বিএনপি মহাসচিব এই ব্যাপারটা পাবলিকলি জানিয়েছেন যে একটা রোড ম্যাপ তারা এক্সপেক্ট করছিলেন। যাই হোক, সেটা ডিফারেন্ট আলোচনা। আমার কাছে ওর চাইতেও মনে হয় যে বাকি ইস্যুগুলো তিনি কিভাবে অ্যাড্রেস করেছেন, এবং একজন মানুষ তার সরকারের অধীনে থাকার সময়ও যেসব ভুল হচ্ছে, খারাপ হচ্ছে, সেটা স্বীকৃতি দিচ্ছেন, সেটা মেনে নিচ্ছেন। এই যে আমরা কেউ কেউ কথা বলেছি, আদালতে যে ধরনের ঘটনা হয়েছে, কিছু অভিযুক্ত মানুষকে নেয়ার পর তারপরে কোর্টে মামলা নেওয়ার জন্য এক ধরনের চাপ তৈরি করা, এগুলো ওনার সরকারের দায়িত্বে থাকার সময়ই হয়েছে। উনি এটাকে স্বীকার করছেন এবং উনি একজন জেনুইন অভিভাবকের মতো আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন আমাদের বিজয়ের গৌরবটা ম্লান হবে এগুলো করলে, রাইটলি। এবং আমরা একই সাথে এক্সপেক্ট করব উনি অভিভাবক তুল্য, এবং অভিভাবক তো বটেই, উনি প্রশাসকও, উনি শাসন বিভাগের প্রধান এই মুহূর্তে। সুতরাং এই ব্যাপারে আমাদের জায়গা থেকে কঠোর ব্যবস্থা, কঠোর অবস্থান তিনি নেবেন, সেটা চাই। এমনকি তার ক্ষমতায় আসার পর তাকে নানাভাবে ডিস্টার্ব করছেন যারা, এই যে গতকাল আনসাররা করেছেন, তার আগে আরো বিভিন্ন গ্রুপ শুধুমাত্র তাকে নিরুপদ্রবভাবে মানে প্রশাসন চালানোতে বাধা সৃষ্টির জন্য নানা রকম তথাকথিত দাবি দাওয়া নিয়ে রাস্তা দখল করছেন। আজও রিক্সা চালকরা শাহবাগের মোড় অবরোধ করেছিলেন। তিনি তাদের প্রতি অত্যন্ত কম্প্যাশনেট হয়েছেন, চমৎকারভাবে বলেছেন যে 16 বছর মানুষের মধ্যে নানান রকম ক্ষোভ, অভিযোগ, অপ্রাপ্তি, বঞ্চনা জমেছে। এগুলোর সমাধান খুব সহজে করা যাবে না, কিন্তু সরকার আন্তরিক আছে। কিন্তু সরকারকে যদি ঠিকমতো ফাংশন করতে দেয়া না হয়, তাহলে তো আসলে এগুলো ঠিকঠাক মতো তিনি করতে পারবেন না। উনি সময় চেয়েছেন এবং তাদের দাবি দেওয়া জানিয়ে যেতে বলেছেন। ভয়ঙ্কর রকম হুমকি দেয়া, মানে ধরে আমরা এই জায়গায় শেখ হাসিনা আছেন, তিনি কিভাবে এটাকে ডিল করতেন আমরা বুঝতে পারি না। কিভাবে এটা করছে, কারা করছে, উনি দেখে নেবেন, এই করবেন, সেই করবেন, হুমকি শুনতাম আমরা, কিন্তু না, উনি তাই করেছেন। তবে আমরা আবারও নাগরিকদের জায়গা থেকে বলতে চাই, এই জিনিসগুলোর ব্যাপারে সরকারকে আরেকটু কঠোর অবস্থান নিয়ে নিতে হবে। কঠোর হওয়ার মানে এই না যে তাদেরকে ডিসঅন করছেন, এরাও রাষ্ট্রের নাগরিক। তাদের যদি কোনো অভাব অভিযোগ জেনুইনলি থাকে, সেটা যদি যৌক্তিক হয়, সেটার জন্য সময়ের সাথে ধাপে ধাপে নিশ্চয়ই তিনি ব্যবস্থা নেবেন। খুবই চমৎকারভাবে তিনি এগুলো বলছেন, সময় চেয়েছেন, ধৈর্য চেয়েছেন, বন্যার্তদের জন্য কিভাবে কাজ হচ্ছে, এবং আমি মনে করি যে সেটাও খুব চমৎকারভাবে উনি ব্যালেন্স করছেন, তিনি সেটা করার চেষ্টা করছেন। আমি তার সময়টা, যেটা নির্বাচনের সময়, সেটা শেষে আসবো, তিনি মানুষকে ইউনিফাই করার চেষ্টা করছেন। মানে একটা সাবহেডিং এরকম আছে, আমরা এক পরিবার, আমাদের এক লক্ষ্য। ইউনূস বলছেন, ডক্টর ইউনূস, আপনারা দেখছেন আমাদের প্রতিটি প্রতিষ্ঠানকে তারা কিভাবে শেষ করেছে, রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে দুর্নীতি। এমন এক দেশে আমাদের রূপান্তরিত হয়েছে যেখানে স্বৈরাচারের পিয়নও দুর্নীতির মাধ্যমে 400 কোটি টাকার সম্পদ করার মতো অকল্পনীয় কাজ করে গেছে নির্বিবাদে। এখানে
শিক্ষা খাতকে কীভাবে পঙ্গু করেছে, ব্যাংকিং শেয়ার খাত, জনগণ নির্যাতন কিছু করেছে। কিন্তু সেই জায়গায় এসে তখন তিনি বলছেন, কিন্তু এই দ্বার প্রান্তে দাঁড়িয়েই আমাদের গড়তে হবে স্বপ্নের বাংলাদেশ, বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, আমি তাদের সেই সংকল্প পূরণে, স্বপ্ন পূরণে অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন,